বা প্রাপ্য হিসাব নিয়ে যাদের প্রবলেম আছে, আজকের ভিডিওটা দেখলে আমার মনে হয় এই প্রবলেম কিছুটা হলেও সলভ হয়ে যাবে। তো শুরুতে আমরা অনাদায়ী পাওনার যে বেসিক হেট গুলা সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে আছে আমাদের অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা বা কুড়ির পথে আমরা এমন একটা হিসাবকে বুঝি যেটা অলরেডি আমরা দেনাদারের নিকট থেকে পাবো না এবং এটা হিসাব মুক্ত করে ফেলছি। দ্বিতীয় যেটা অলিখিত বা নতুন অনাদায়ী পাওনা, এই অলিখিত বা নতুন অনাদায়ী পাওনাটাও আমরা দেনাদারের কাছ থেকে পাবো না, আমরা কনফার্ম হয়ে গেছি যে দেনাদারের কাছ থেকে পাবো না, কিন্তু হিসাবভুক্ত করি নাই। তার মানে এই অনাদায়ী পাওনা এবং অলিখিত অনাদায়ী পাওনা এই দুটার মধ্যে ফান্ডামেন্টাল পার্থক্য হলো অনাদায়ী পাওনা লিখিত বা অবলোকন করা হয়েছে, আর অলিখিত বা নতুন অনাদায়ী পাওনা এটা এখন অবলোকন করা হয়নি। আর যদি আমরা চলে আসি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা হলো সব সময় দেনাদারের উপরে পার্সেন্টেজ করে আমরা যে টাকাটা আলাদা করে রাখি, অর্থাৎ এই টাকাটার মূল কাজ হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা, অর্থাৎ আমরা এটাকে ফিউচারের জন্য রিজার্ভ করে রাখি। এটা হচ্ছে ভবিষ্যতের জন্য আমরা সংরক্ষণ করি এবং সব সময় এটা যাবে কোথায়, সেটা হচ্ছে দেনাদারের উপর পার্সেন্টেজ করতে হবে। আর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি হলো বিগত বছরে আমরা যে টাকাটা রাখছিলাম, অর্থাৎ এই বছরে এসে আমরা যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা করছি, গত বছর আমরা ঠিক একই রকম আরেকটা অনাদায়ী পাওনা সঞ্চিতি রেখেছিলাম। গত বছর যেটা রেখেছিলাম সেইটা হচ্ছে আমাদের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে এখন কাজ কি? কাজ হচ্ছে শুরুতে আমাদের এই যে অনাদায়ী পাওনা যেটা আমরা হিসাবভুক্ত করে ফেলেছি, সেটার সাথে যেটা আমরা হিসাবভুক্ত করি নাই সেটাকে আমরা যোগ করবো। দেন আমাদের যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সেটা লিখবো। এখন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি করার সময় আমাদের খেয়াল করতে হবে যে আমাদের যে অংশটুকু অলরেডি হিসাবভুক্ত হয়েছে, অর্থাৎ যেটা অলরেডি অনাদায়ী পাওনা হিসাবে কনসিডার করে ফেলেছি, সেইটা আমরা দেনাদার থেকে বাদ দিব না। তাহলে ধরে নাও যে আমাদের দেনাদার ছিল ৬৩,০০০, যদি আমাদের অলিখিত অনাদায়ী পাওনা ৩,০০০ থাকে, তাহলে আমরা ৬৩,০০০ থেকে প্রথমে ৩,০০০ মাইনাস করবো। এই যে ৬০,০০০ টাকা থাকে, এটার উপর আমরা ধরলাম যে ৫% হারে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে এবং সেটার পরিমাণ আসছে ৩,০০০ টাকা। তো এই তিনটা যোগ করে টোটাল রেজাল্ট হলো আমাদের ৮,০০০। এখান থেকে ঠিক গত বছরে আমরা যে অনাদায়ী পাওনা সঞ্চিতিটা রিজার্ভ করেছিলাম সেটাকে মাইনাস করে দিলে আমরা এই বছরের পরিচালন ব্যয়ে নিজ ক্ষতিটা আমরা পেয়ে যাই। এবার আমরা আসি জাবেদাই প্রসিডিং এর জন্য। যেই টাকা আমরা দেনাদারের কাছ থেকে পাবো না বলে কনসিডার করে ফেলেছি, অর্থাৎ এখানে এই যে প্রথম দুইটা অনাদায়ী পাওনা এবং অলিখিত অনাদায়ী পাওনা, এই দুইটার সমষ্টি হবে আমাদের প্রথম জাবেদা। অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এখানে টাকার পরিমাণ হবে ৫,০০০ টাকা। এটা হচ্ছে অলরেডি অনাদায়ী পাওনা হিসাবে যেটা আমরা কনসিডার করে ফেলেছি। এখন এই বছরের নিজ অনাদায়ী পাওনা যেটা, বা আমার এই বছরের পরিচালন ব্যয়ে আমরা যেই পরিমাণ অনাদায়ী পাওনা দেখাই, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড জার্নাল আসবে, যেটা ছিল আমাদের এখানে ৪,০০০ টাকা। এটা হলো আমার অনলাইন পাওনা খরচ হচ্ছে। আমরা সবসময় জানি যে একটা নির্দিষ্ট সময় শেষে কারবার প্রতিষ্ঠানের যাবতীয় মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলোকে বন্ধ করে দিতে হয়। আর এই মুনাফা জাতীয় আয় ও ব্যয় বন্ধ করার জন্য আমরা যে হিসাবটা নিয়ে আসি সেটাকে বলা হয় ক্লোজিং জার্নাল বা সমাপনী দাখিলা। এই সমাপনী দাখিলাটা ঠিক একই রকম ভাবে আমাদের এই খরচটুকুই অন্তর্ভুক্ত হবে। এইটুকুই ছিল মোটামুটি আমাদের এই প্রাপ্য হিসাব বা অনাদায়ী পাওনা সংক্রান্ত সমস্যা। তো আশা করি এই সমস্যা এখান থেকে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে।